গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়া একটি বিমানের দৃশ্য দিয়ে। আমাদের মূল চরিত্রের নাম জ্যাক। সে তখন শান্তভাবে টয়লেটে বসেছিল। হঠাৎ করেই বিমানের ভেতরের চাপ কমে যেতে শুরু করে। এর ফলে টয়লেটের দরজা খুলে যায় এবং কার্গো অংশে আগুন ধরে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পাইলট জ্যাককে দ্রুত তার সিটে বসিয়ে দেয়, কারণ বিমানটি সমুদ্রে জরুরি অবতরণ করতে যাচ্ছিল। পাইলট তাকে একটি লাইফ রাফট দেয় এবং সিট বেল্ট বেঁধে নিতে বলে। বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। তখন বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ মিটার উপরে ছিল। ঠিক সেই সময় জ্যাকের খেয়াল হয় তার গার্লফ্রেন্ডের দেওয়া পকেট ঘড়িটি পড়ে গিয়েছে। পাইলট সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলে, কিন্তু জ্যাকের লাইফ জ্যাকেটটি তার পাশে ছিল না। পকেট ঘড়িটির জন্য জ্যাক নিজের সিট বেল্ট খুলে টালমাটাল অবস্থায় সেটি তুলতে যায়। ঘড়িটি হাতে পাওয়ার পর সে যখন লাইফ জ্যাকেট নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বিমানের ভারসাম্য বদলে যায়। তীব্র ঝাঁকুনির কারণে সে আর নড়তে পারে না। পাইলট লক্ষ্য করে যে জ্যাক তার সিটে নেই, তাই তাকে বাঁচাতে পাইলট নিজেই নিজের সেফটি বেল্ট খুলে দেয়। কিন্তু প্রবল ঝাঁকুনিতে পাইলট মারাত্মকভাবে আহত হয়। তবুও সে বিমানটিকে সমুদ্রের পানির উপর ধীরে ধীরে নামানোর চেষ্টা করে, কিন্তু ভুলভাবে অবতরণ হওয়ায় বিমানের কেবিনে পানি ঢুকে পড়ে। জ্যাকের সিট বেল্ট বাঁধা না থাকায় তার প্রাণ বেঁচে যায়। ঠিক তখনই হঠাৎ বিমানের উপরের অংশ ফেটে যায় এবং সমুদ্রের পানি দলে দলে ভেতরে ঢুকতে শুরু করে। ভাগ্যক্রমে জ্যাকের হাতে তখনও ইনফ্লেটেবল লাইফ রাফটটি ছিল, কিন্তু রাফটটি খুলতেই দেখা যায় রাফটের সঙ্গে যুক্ত একটি অংশ বিমানের ভেতরে আটকে গেছে। ডুবতে থাকা বিমানটি রাফট সহ জ্যাককে নিচের দিকে টানতে থাকে। ঠিক তখনই সৌভাগ্যবশত রাফটের সঙ্গে যুক্ত দড়িটি ছিঁড়ে যায়। এর ফলে লাইফ রাফটটি জ্যাককে টেনে মৃত্যুর মুখ থেকে বের করে আনে। অবশেষে জ্যাক নিরাপদে সমুদ্রের উপরে উঠে আসে। সে তার সমস্ত শক্তি দিয়ে রাফটের উপর উঠতে চেষ্টা করে এবং শেষ শক্তিটুকু দিয়ে রাফটের কিনারা শক্ত করে ধরে রাখে। কিন্তু স্রোতের টানে সে ধীরে ধীরে সেই বিমানের ইঞ্জিনের দিকে ভেসে যেতে থাকে, যেটি তখনও চালু ছিল। পেছনের বিপদ বুঝে সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের ধাক্কায় জ্যাক আবার ছিটকে সমুদ্রে পড়ে যায়। এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে পুরো বিমানটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। জ্যাককে শুধু ভয়ঙ্কর ঝড় আর তীব্র স্রোতের মুখোমুখি হতে হয়নি, একের পর এক বিশাল ঢেউও সামলাতে হয়েছে। সে শুধু লাইফ রাফটের দড়ি শক্ত করে ধরে রেখেছিল। এভাবেই যে কতক্ষণ কেটে গিয়েছে তার কোনো হিসেব ছিল না। হঠাৎ করেই লাইফ রাফটের ভেতরের বাতাস বেরিয়ে যেতে শুরু করে। ধারালো পাথরের আঘাতে রাফটটি ছিঁড়ে যায়। এর মানে হলো জ্যাক শেষ পর্যন্ত তীরে পৌঁছে গিয়েছে। সে তার শেষ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত রাফটটি টেনে নিয়ে তীরে উঠে আসে। পরদিন সকালে সূর্যের আলো তার মুখে পড়তেই সে বুঝতে পারে সে বেঁচে আছে এবং ভেসে ভেসে একটি ছোট দ্বীপে এসে পৌঁছেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তার স্বস্তি পাওয়ার সুযোগ ছিল না, কারণ সে জানত না এই অজানা জায়গায় তার সামনে আরও কত ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে। হাঁটতে হাঁটতে সে বিমানের ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে নিতে থাকে এবং দ্বীপের ভেতরের দিকে এগিয়ে যায়, তার মতোই আর কোনো মানুষ আছে কিনা তা খুঁজতে। কিন্তু চারদিকে তাকিয়ে সে শুধু এক অন্তহীন নীরবতাই দেখতে পায়। এতে স্পষ্ট হয়ে যায় যে সে এমন এক দ্বীপে আটকা পড়েছে যার কোনো অস্তিত্বই বিশ্বের মানচিত্রে নেই। এইভাবে ফেসে গিয়ে যেন মারা না যায় সেজন্য নিজের বাঁচার নানা উপায় নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে সমুদ্রতে হেল্প লিখে রাখা ছাড়া তার হাতে কার্যকর কোনো উপায়ই ছিল না। খুব দ্রুত রাত নেমে আসে, আর সে তখনও আশা করছিল কোনো না কোনো সময় হয়তো কোনো নৌকা পাশ দিয়ে যাবে এবং তাকে দেখতে পাবে। কিন্তু রাত যত গভীর হতে থাকে, চারপাশের নিস্তব্ধতার কারণে তার আশা ধীরে ধীরে ভয়ে রূপ নিতে থাকে। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসা ভয়ঙ্কর প্রাণীদের শব্দ শুনে সে সারাক্ষণ আতঙ্কে কাঁপতে থাকে। পরদিন সে আগের দিন জড়ো করা জিনিসপত্র দিয়ে কোনো মতে একটি অস্থায়ী থাকার জায়গা বানায় এবং বিমানের মালপত্র ভালো করে পরীক্ষা করতে শুরু করে। শেষ পর্যন্ত তার কাছে কাজের মতো শুধু তার গার্লফ্রেন্ডের দেওয়া একটি পকেট ঘড়িই ছিল। গার্লফ্রেন্ডের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতে এই বিমানে ওঠার সিদ্ধান্তের জন্য তার আফসোস আরও বেড়ে গেল। আসলে তার গার্লফ্রেন্ড কেলি একটি ব্যবসায়িক সফরে যাওয়ার আগে জ্যাককে এই পকেট ঘড়িটি দিয়েছিল যাতে ক্রিসমাসে ফিরে এসে তারা দুজন বিয়ে করতে পারে। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনা সেই বিয়ের স্বপ্নটাকেই থামিয়ে দিল। যখন তার পরিবারের সবাই ধরেই নিয়েছিল যে এই দুর্ঘটনায় জ্যাক মারা গিয়েছে, তখনও সে জেদ করে বেঁচেছিল। কিন্তু এই জনমানবহীন দ্বীপে খাবার ও পানীয় জোগাড় করাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় সমস্যা। জ্যাক আর কতদিন টিকে থাকতে পারবে তা কেউই জানত না। সে নিজের কোম্পানির অনেকগুলো পার্সেল আবার একত্র করেছিল, কিন্তু সেগুলো খোলার সিদ্ধান্ত নেয়নি, কারণ তার কাছে এটি ছিল নিজের কাজের প্রতি সততার বিষয়। অচেনা দ্বীপে আটকে পড়লেও সে গ্রাহকদের বিশ্বাস ভাঙতে চায়নি। আগের দিন সমুদ্রতে যে হেল্প লেখা ছিল তা সমুদ্রের ঢেউয়ে অনেক আগেই মুছে গিয়েছে, তাই কিছু ভাঙা কাঠ জোগাড় করে তাকে আবার নতুন করে হেল্প লিখতে হয়। ধীরে ধীরে জ্যাকের মনে বেঁচে থাকার ইচ্ছা আরও প্রবল হয়ে উঠতে লাগলো। সে বুঝতে পারছিল এখান থেকে বেরোতে হলে যে কোনো মূল্যে তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু এই নির্জন ছোট দ্বীপে শক্ত খোলসের নারকেল ছাড়া খাওয়ার মতো আর কিছুই পাচ্ছিল না। অথচ নারকেল ভাঙার মতো কোনো উপকরণও তার কাছে ছিল না।
ফলে নারকেল খোলাই তার জন্য ভীষণ কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত সে একটি ধারালো পাথর দিয়ে নারকেল ভাঙতে সক্ষম হয় এবং ভেতরের পানি পান করে, যা সেই মুহূর্তে তার কাছে অমৃতের মতো মনে হয়। তবে সে শুধু নারকেলেই সন্তুষ্ট থাকেনি। পেট ভরানোর জন্য জ্যাক এই ছোট দ্বীপের অন্য অংশগুলো খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। সে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় উঠে চারদিক ভালো করে দেখতে চেয়েছিল, কিন্তু ধারালো পাহাড়ি পাথর তার পথ চলা কঠিন করে তোলে। তাই সে একটি পাথর দিয়ে নিজের প্যান্টের কাপড় কেটে নেয়, তার সঙ্গে কিছু পাতা জুড়ে নিয়ে একজোড়া অস্থায়ী জুতো বানিয়ে ফেলে। কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছে সে বুঝতে পারে এটা সত্যিই একেবারে জনশূন্য দ্বীপ। চারপাশে যতদূর চোখ চায় শুধু সমুদ্র আর সমুদ্র, সে ছাড়া আর কোনো মানুষ চোখে পড়ল না। নিরাশ হয়ে যখন সে ভাবছিল কিভাবে সে নিজের প্রাণ বাঁচাবে, ঠিক তখনই দূরে একটি অদ্ভুত জিনিস তার নজরে পড়ল। কিছু না ভেবেই সে সেই দিকেই দৌড়ে যায়। তার মনে হয়েছিল হয়তো তার মতোই বেঁচে যাওয়া কোনো পাইলট, কিন্তু কাছে গিয়ে যখন জ্যাক সেই পাইলটকে উল্টে দেখল তখন বুঝতে পারল সে অনেক আগেই মারা গিয়েছে। ভারী মন নিয়ে সে পাইলটের লাশটিকে দ্বীপের ভেতরে নিয়ে আসে এবং তার কাছ থেকে কিছু দরকারি জিনিস সংগ্রহ করে। সে এখনও ব্যবহারযোগ্য একজোড়া জুতো, একটি টর্চ লাইট যা এখনও জ্বলতে পারে এবং একটি অচল হয়ে যাওয়া মানিব্যাগ নিজের কাছে রেখে দেয়। এরপর সে পাইলটের জন্য একটি কবর খুঁড়ে তার মরদেহ সেখানে দাফন করে এবং পাইলটের মৃত্যুর তারিখ একটি পাথরের গায়ে লিখে রাখে। সন্ধ্যাবেলা জ্যাক সমুদ্রতে বসে নিজের জুতোর দিকে তাকিয়ে থাকে। তার মনে এক অদ্ভুত বিষণ্ণতা ভর করে। তার মনে হয় হয়তো পরের বার যে ওই কবরে শুয়ে থাকবে সেটা সে নিজেই হবে। এই ভাবনার কারণেই রাতে জ্যাক ঘুমাতে পারে না। সে বুঝে যায় এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তার মৃত্যু নিশ্চিত। তাই পরদিন সে জঙ্গলে বেঁচে থাকার কৌশল শিখতে শুরু করে। গাছের পাতায় জমে থাকা শিশির সংগ্রহ করে নারকেলের খোলের ভেতর জমা করে, কারণ পান করার মতো পরিষ্কার পানির খুব দরকার ছিল। সে একটি কাঠের লাঠি ধারালো করে মাছ ধরার জন্য বর্ষার মতো একটি অস্ত্রও বানায়। কাজগুলো দেখতে বোকামি মনে হলেও এই লাগাতার চেষ্টা তাকে হতাশ হতে দেয় না। সেই রাতেই টয়লেটে যাওয়ার সময় সে দূরে একটি আলো দেখতে পায়। সে জোরে চিৎকার করে যেন সেই নৌকার দৃষ্টি আকর্ষণ করতে পারে। তার মনে হয় হয়তো আর তাকে এখানে থাকতে হবে না। সে টর্চ জ্বালিয়ে সংকেত দিতে থাকে যেন কেউ তাকে দেখতে পায়, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় এই ক্ষীণ আলো কোনো কাজেই আসে না। আলোটি যখন ধীরে ধীরে তার চোখের আড়াল হয়ে যায় তখন তার মন রাগ আর অসহায়তায় ভরে ওঠে। তাই পরদিন সকাল হতেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সে ভাঙা রাফট নিয়ে সেই জাহাজের দিকেই রওনা দেয়। বহু সপ্তাহের চেষ্টার পর পাওয়া এটিই ছিল তার একমাত্র বাঁচার আশা। সে কোনোভাবেই এই সুযোগ হারাতে রাজি ছিল না। যেভাবেই হোক সে সমুদ্র পার হতে চায়, কিন্তু বারবার ঢেউয়ের আঘাতে সে পিছিয়ে পড়ে। অগণিতবার সাহস জোগাড় করলেও প্রতিবারই সমুদ্রের ঢেউ তাকে ফিরিয়ে দেয়। তবুও সে হাল ছাড়ে না। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সমুদ্রের ঢেউ তাকে নিজের ভেতর টেনে নেয়। পানির নিচে যেতেই হঠাৎ তার উরু একটি ধারালো সামুদ্রিক পাথরের সঙ্গে ধাক্কা খায়। তীব্র যন্ত্রণায় জ্যাকের উরু রক্তে ভিজে যায়। এই অবস্থায় তার আর সামনে এগোনোর শক্তি থাকে না। সে কোনো মতে ছেঁড়া ফাটা রাফটটি টেনে ভীষণ দুরবস্থায় তীরে ফিরে আসে। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশে প্রবল ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে আগে থেকেই আহত জ্যাকের কষ্ট আরও বেড়ে যায়। সে রাফটের সাহায্যে শুধু কোম্পানির জিনিসপত্রগুলোই ঢেকে রাখতে পারে। এরপর রক্তাক্ত পা নিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য অন্য কোথাও আশ্রয় খুঁজতে থাকে। ঠিক তখনই সে একটি ছোট গুহার সন্ধান পায়। নিজেকে সচেতন রাখার জন্য সে কয়েক ঢোক নোংরা বৃষ্টির পানি পান করে। চরম ক্লান্তিতে তার আহত শরীর আর সহ্য করতে পারে না, আর সে মাটিতে লুটিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। তার পেছনে রাখা টর্চের ব্যাটারি শেষ হয়ে যেতেই চারপাশ আবার অন্ধকারে ডুবে যায়। পরদিন জ্যাক আবার তীব্র ব্যথা নিয়ে জেগে ওঠে। তার পায়ের ক্ষতে পোকা ধরার লক্ষণ দেখা দিতে শুরু করে। এই নির্জন জায়গায় যদি এর চিকিৎসা না হয় তাহলে তাকে আরও বড় বিপদের মুখে পড়তে হবে। বেঁচে থাকার সামান্য আশা আঁকড়ে ধরতেই তাকে নিজের জেদ ছেড়ে দিতে হয়, আর সে শেষ পর্যন্ত সেই পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়। পার্সেলগুলো খুলে তার মধ্যে সে 1 ডজন ভিডিও টেপ, উপহারের মতো সাজানো একটি ভলিবল, একটি সুন্দর নারীর লম্বা ড্রেস এবং সবচেয়ে স্টাইলিশ দেখতে একজোড়া স্কেট পায়। কিন্তু শেষ পার্সেলটা সে না খোলার সিদ্ধান্ত নেয়। সম্ভবত এই কারণে যে সে হতাশ হতে চাচ্ছিল না, অথবা হয়তো নিজের জন্য একটু আশা বাঁচিয়ে রাখতে চায়। পার্সেলের প্যাকিংয়ে ব্যবহৃত ফোম সে নিজের ক্ষতে লাগায়। এরপর জুতোর ফিতে খুলে সেগুলো দিয়েই কোনো মতে ব্যান্ডেজ বেঁধে নেয়। স্কেটের ধারালো ব্লেডগুলো তার সবচেয়ে দরকারি হাতিয়ারে পরিণত হয়, আর লম্বা ড্রেসের কালো জালি অংশ ব্যবহার করে সে একটি সহজ মাছ ধরার জাল বানিয়ে ফেলে। মাছ ধরার এই সরঞ্জামগুলোর সাহায্যে বহুদিন পর সে প্রথমবারের মতো পেট ভরে খেতে পারে। কাঁচা খাবার যেন গিলতে কষ্ট না হয় সেজন্য জ্যাক কাঠ ঘষে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত টানা চেষ্টা করেও তার মনের ছোট্ট সেই চিঙ্গারিটা আগুনে পরিণত হয় না। 2 হাত ঘষতে ঘষতে যখন তার হাতের চামড়া উঠে যায় এবং রক্ত বের হতে থাকে তখন জ্যাকের ভেতরের রাগ বিস্ফোরিত হয়। দ্বীপের কঠিন জীবন
জীবন আর পুরনো ক্ষতগুলো তাকে পুরোপুরি ভেঙে দেয়। সে তীরে বসে নিজের ক্ষতগুলো পানি দিয়ে পরিষ্কার করে, আর তীব্র যন্ত্রণা তাকে আবার বাস্তবের কষ্টটা অনুভব করিয়ে দেয়। এখন তার কাছে বেঁচে থাকা এমন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় যেটা সে আর এড়াতে পারে না। এইমাত্র রাগের মাথায় ছুঁড়ে ফেলা ভলিবলটি তার পায়ের কাছে পড়ে থাকে। বলটির গায়েটার সদ্য রক্তমাখা লাল হাতের ছাপটি খুব উজ্জ্বলভাবে দেখা যাচ্ছিল। ঠিক তখনই তার মাথায় এক অদ্ভুত চিন্তা আসে। সে নিজের লালা দিয়ে হাতের ছাপের উপর দুইটি চোখ আর উপরে হালকা একটি হাসি এঁকে দেয়। এখন ভলিবলটি দেখতে একেবারে মানুষের মুখের মতো লাগে। দীর্ঘদিন একা থাকার কারণেই সে ঠিক করে এই মুখটিকেই সে তার বন্ধু বানাবে। সে ভলিবলটির নাম রাখে উইলসন এবং সেটিকে নিজের কাছে রাখে যাতে সে তার জীবনের সঙ্গী হতে পারে। দৃশ্যটি একটু অদ্ভুত হলেও অন্তত সে আর নিজেকে একা মনে করে না। উইলসনের উপস্থিতিতে চ্যাক যেন আবার নতুন শক্তি ফিরে পায়। সে যত দ্রুত কাঠ ঘষতে থাকে, কাঠের টুকরোর মাঝখান থেকে সত্যিই চিঙ্গারি বের হতে শুরু করে। জ্বলতে থাকা আগুন দেখে চ্যাক ভীষণ খুশি হয়ে যায়, যেন সে কোনো বড় যুদ্ধ জিতে নিয়েছে। এই আগুন তার জন্য শুধু খাবার আনার উপায়ই নয়, বরং নিজের উপস্থিতির সংকেত দেওয়ারও এক ভালো ব্যবস্থা হয়ে দাঁড়ায়। রাতে সে খেতে খেতে উইলসনের সঙ্গে নিজের অবস্থার কথা বলে। তার হিসাব অনুযায়ী সে এখন প্রায় 4000 মাইলেরও বেশি দূরে চলে এসেছে। অর্থাৎ কেউ যদি তাকে খুঁজতেও চায়, তাকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এখন চ্যাকের সামনে আর কোনো পথ নেই। সে শুধু নিজেকে শক্ত করে বেঁচে থাকার চেষ্টা করে যেতে থাকে। কাঁচা খাবার খাওয়া আর অপরিচ্ছন্নতার কারণে তার দাঁতগুলো ফুলে সংক্রমিত হয়ে যায়। শেষ পর্যন্ত অসহনীয় যন্ত্রণায় সে ঠিক করে নিজের দাঁত নিজেই তুলে ফেলবে। এক হাতে সে স্কেটের ধারালো ব্লেডটি দাঁতের উপর চেপে ধরে আর অন্য হাতে একটি পাথর নেয়। সে ভাবে দীর্ঘ সময়ের যন্ত্রণার চেয়ে একবারের তীব্র ব্যথাই ভালো। তারপর সে জোরে আঘাত করে। জঙ্গলে বেঁচে থাকার কাজে দক্ষ হয়ে উঠলেও এখন তার চোখে আর আগের সেই ঝলক দেখা যায় না। 4 বছরের মধ্যে চ্যাক যেন একেবারে বন মানুষে পরিণত হয়। যদিও মাছ ধরায় দক্ষ হয়ে যাওয়ায় খাবারের অভাব ছিল না, তবুও তার চোখে আগের মতো বেঁচে থাকার আগ্রহ আর থাকে না। সে আর পালিয়ে বাঁচার কোনো আশা ধরে রাখে না। প্রতিটি দিন বেঁচে থাকা মানে তার কাছে শুধু একাকিত্বের আরেকটি দিন পার করা। কিছুদিন পর সে পাহাড়ের ধারে একটি টিনের টুকরো খুঁজে পায় এবং সেটি সমুদ্রতে নিয়ে আসে। কিন্তু সমুদ্রের হাওয়ায় টিনের টুকরোটি পড়ে যেতেই হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে। যদি এই টিনের টুকরো ব্যবহার করে সে সমুদ্রের ঢেউ চিরে এগোতে পারে, তাহলে হয়তো সত্যিই এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে। এই ভাবনা মাথায় আসা মাত্রই সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। তাকে যত দ্রুত সম্ভব এই নির্জন দ্বীপ ছাড়তে হবে। জ্যাক সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে। প্রথমেই তাকে একটি নৌকা বানাতে হবে। সে অনেক ডালপালা জড়ো করে এক জায়গায় রাখে। এরপর জঙ্গলের লতাপাতা দিয়ে দড়ি বানিয়ে সবকিছু শক্ত করে বেঁধে ফেলে। এমনকি অকেজো ভিডিও টেপগুলো দড়ির মতো ব্যবহার করে। এই সময়ে চ্যাকের মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তার মনে হতে থাকে উইলসন তাকে দেখছে এবং তাকে যেতে দিতে চায় না। এই কারণেই এক রাতে সে উইলসনের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। আমি সারা জীবন তোমার সঙ্গে কথা বলতে পারি না, শুনছো? 2 পয়সার ভলিবল। রাগের মাথায় সে নিজের 4 বছরের পুরনো বন্ধুকে লাথি মেরে দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর শান্ত হলে উইলসনের জন্য তার ভেতরে গভীর অনুশোচনা জন্মায়। তাই রাতের অন্ধকারে সে উইলসনকে খুঁজতে বের হয় এবং আদর করে আবার তার মুখে রং লাগিয়ে দেয়। এভাবেই দিন যেতে থাকে আর চ্যাকের কাঠের নৌকাটিও একসময় তৈরি হয়ে যায়। যাত্রার জন্য প্রয়োজনীয় সবকিছু সে প্রস্তুত করে ফেলে। এখন শুধু সঠিক দিকের বাতাসের অপেক্ষা, যাতে সে নৌকাটি সমুদ্রে নামাতে পারে। সে নিজের আটকে থাকার একটি চিহ্ন রেখে দেয়। এই নিষ্ঠুর দ্বীপে আটকে থেকে সে 10,500 দিনেরও বেশি সময় পার করে এক ধরনের বিশ্ব রেকর্ড গড়ে। ঠিক যখন সে শেষ অক্ষরটি খোদাই করছিল, তখনই হঠাৎ বাতাস সেই দিকেই বইতে শুরু করে যেদিকে চ্যাক যেতে চায়। উচ্ছ্বসিত হয়ে সে নৌকাটি সমুদ্রের দিকে ঠেলে দেয় এবং তার পুরনো বন্ধু উইলসনকে সঙ্গে নিয়ে নতুন জীবনের খোঁজে রওনা হয়। সমুদ্রের ঢেউ আগের মতোই ছিল, কিন্তু এবার তারা তাকে ঘরে ফেরার পথে বাধা দিতে পারেনি। হ্রদের ঢেউয়ের মতোই সমুদ্রের প্রতিটি ঢেউ তাকে প্রায় ডুবিয়ে দিচ্ছিল। তবুও সে নিজের চেষ্টা দিয়ে ঢেউ চিরে সামনে এগিয়ে যেতে থাকে। প্রতিবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলে তার ভেতরের মুক্তির আনন্দ আরও বেড়ে যায়। চ্যাক যখন পেছন ফিরে সেই ছোট্ট দ্বীপটির দিকে তাকায়, যে দ্বীপ তাকে 4 বছর ধরে বন্দী করে রেখেছিল, তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি জন্মায়। সে বুঝতে পারে এই কষ্টের সঙ্গে লড়াই করার জেদ না থাকলে হয়তো আজও সে একাকিত্বে ভরা জীবনেই আটকে থাকত। তবে তার লড়াই এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। সামনে অপেক্ষা করা বিপদগুলো যে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হবে, সে তা জানত না। ঠিক তখনই যখন তার মনে হয় এভাবেই ভেসে ভেসে একদিন মানুষের বসতিতে পৌঁছে যাবে, হঠাৎ আরেকটি ভয়াবহ ঝড় তাকে আঁচড়ে ধরে। সেই রাতে প্রবল বৃষ্টিতে চোখ খোলা পর্যন্ত অসম্ভব হয়ে পড়ে। সে নৌকাটি আঁকড়ে ধরে ঢেউয়ের মাঝে অসহায় হয়ে পড়ে থাকে এবং একের পর এক আঘাত সহ্য করতে থাকে। সেটিই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত। সে সম্পূর্ণ নিরুপায় হয়ে সবকিছু উপরওয়ালার হাতে ছেড়ে দেয়। ভাগ্য ভালো, চ্যাক সত্যি সৌভাগ্যবান ছিল। সেই রাতের ভয়ঙ্কর ঝড়ও তাকে গ্রাস করতে পারেনি। তবে তার নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দড়ি ঢিলে হয়ে যাওয়ায় তার পুরনো বন্ধু উইলসন নৌকা থেকে
বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যখন সে বিষয়টি বুঝতে পারে ততক্ষণে উইলসন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অনেক দূরে ভেসে গিয়েছে। উইলসনই ছিল তার একমাত্র সঙ্গী, যার সঙ্গে সে নিজের মনের কথা বলত। সে যদিও শুধু একটি ভলিবল ছিল, তবুও সেই ছিল তার একমাত্র ভরসা। সবকিছু ভুলে সে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং উইলসনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দূরত্ব তখন অনেক বেশি ছিল আর গভীর সমুদ্র তাকে বারবার ভয় দেখাচ্ছিল। একদিকে ছিল তার প্রাণ বাঁচানো নৌকা আর অন্যদিকে ছিল 4 বছরের সঙ্গী উইলসন। কিন্তু এখন তার আর কোনো উপায় ছিল না। সে শুধু চোখের সামনে নিজের পুরনো বন্ধুকে দূরে সরে যেতে দেখতেই থাকে। এইভাবেই সে তার একমাত্র বন্ধুকে হারিয়ে ফেলে। আবারও একাকিত্ব আর অসহায়ত্ব তাকে পুরোপুরি ঘিরে ধরে। প্রায় সম্পূর্ণ ভেঙে পড়া কাঠের নৌকাটির দিকে তাকিয়ে আর চারপাশে ছড়িয়ে থাকা সমুদ্রের দিকে চেয়ে এই মুহূর্তে জ্যাক খুব ভালোভাবেই বুঝে যায় সে আর কখনোই নিজের বাড়িতে ফিরতে পারবে না। এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার ভেতরে সদ্য জেগে ওঠা বেঁচে থাকার ইচ্ছেটিও পুরোপুরি ভেঙে যায়। শেষ পর্যন্ত সে নৌকার বৈঠাটিও ছুঁড়ে ফেলে দেয় এবং সিদ্ধান্ত নেয় এখন সে চুপচাপ অপেক্ষা করবে, যত দ্রুত সম্ভব সমুদ্র যেন তাকে গ্রাস করে। ঠিক সেই মুহূর্তে যখন জ্যাক মৃত্যুকে মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে, তখন হঠাৎ এমন এক জাহাজের সাইরেনের শব্দ ভেসে আসে, যে শব্দ সে এতদিন শুধু নিজের স্বপ্নেই শুনেছিল। আশা হারিয়ে ফেলা অবস্থায় সে শেষ শক্তিটুকু জড়ো করে এবং পেছন ঘুরে তাকায় আর দেখে একটি বিশাল মালবাহী জাহাজ তার সামনে ভাসছে। ঠিক তখনই জাহাজে থাকা লোকজনও জ্যাককে দেখতে পায়। আর এভাবেই বহু বছরের কঠিন সংগ্রামের পর জ্যাক আবার বিমানে চেপে নিজের ঘরের পথে ফিরে আসে। তার অলৌকিকভাবে বেঁচে ফেরার গল্প পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং সে সবার কাছে পরিচিত হয়ে ওঠে। কিন্তু এসব কিছুতেই জ্যাকের কোনো আগ্রহ ছিল না। সে শুধু তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চেয়েছিল, যাকে সে 4 বছর ধরে দেখেনি। কিন্তু দরজা খুলে তার গার্লফ্রেন্ডের বদলে যখন এক অপরিচিত মানুষ সামনে আসে, তখন সে হতভম্ব হয়ে যায়। লোকটি জ্যাককে বলে, আমি কেলির স্বামী। এই কথা শুনেই জ্যাক বুঝে যায় যাকে সে এতদিন মনে করে এসেছে সে এখন বিবাহিত এবং একটি সন্তানের মা। কেলির স্বামী জ্যাককে শান্ত করার চেষ্টা করে নিজের স্ত্রীর পক্ষ নিয়ে বলে, সম্ভবত তোমার তাকে আরও একটু সময় দেওয়া উচিত। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কেলিকে কাঁদতে দেখে জ্যাক তার অবস্থাটা বুঝে ফেলে। সে বুঝে যায় এতে কেলির কোনো দোষ ছিল না। জ্যাক নিজেও হলে হয়তো ঠিক একই কাজই করত। সেই রাতে কোম্পানির পক্ষ থেকে স্বাগত জানাতে সামুদ্রিক খাবারের এক ভোজের আয়োজন করা হয়। টেবিলে সাজানো সুস্বাদু মাছ আর বড় বড় কাঁকড়া দেখে জ্যাকের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। তার মনে পড়ে যায় সে দ্বীপের কথা, যেখানে একসময় একঘেয়ে আর বিরক্তিকর মনে হওয়া কাঁকড়া আর মাছই এখন এখানে সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। পরদিন জ্যাক সেই পার্সেলটি ঠিকানা অনুযায়ী পৌঁছে দেয়, যেটি সে দ্বীপে থাকাকালীন খোলেনি, এবং সঙ্গে একটি ধন্যবাদ পত্রও দেয়। সে কৃতজ্ঞতা প্রকাশ করে যে এই পার্সেলটি কোনো না কোনোভাবে তার জীবন বাঁচিয়েছে। এতদিন ধরে তার সঙ্গী হয়ে থাকা সেই অদ্ভুত পার্সেলের ভেতরে আসলে কি ছিল তা জানার কৌতূহল থাকা সত্ত্বেও সে কখনোই সেটি খোলে না। আর এভাবেই এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে। তো গল্পটি আপনার কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর কমেন্টে জানিয়ে দিন পরের কোন মুভির এক্সপ্লেনেশন আপনি দেখতে চান।